প্রস্তাবিত বরাদ্দের সম্ভাবনার দুয়ার খুলেছে স্বাস্থ্য খাতে। জনবল ব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জেল আপিল। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার 2 আসামির শুনানি হতে পারে আজ। জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পুলিশের মারধর। খুলশী থানার ওসি প্রত্যাহার। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সই হতে পারে আজ। খুলবে হরমুজ প্রণালী। প্রত্যাহার হবে মার্কিন নৌ অবরোধ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 9টার খবরে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি শাকিল আহমদ। এগিয়ে থেকেও ড্র করে খুশি নিউ জার্সিতে খেলা দেখতে আসা মরক্কান সমর্থকরা। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছেন তারা। আর পাকেতা রাফিনহাদের পারফরমেন্সে হতাশ ব্রাজিল ভক্তরা। তবে পরের ম্যাচে নেইমারের অন্তর্ভুক্তি শক্তি বাড়াবে আশাবাদী তারা। হাই ভোল্টেজ লড়াই দেখতে মাঠে ছিলেন বাংলাদেশিরাও। নিউ ইয়র্ক থেকে মমিনুল আফফানের ক্যামেরায় রেজানুজ্জামানের রিপোর্ট। নাম তার লিওন। ব্রাজিল জার্সির নিচেই ছিল মরক্কোটি। পছন্দের দল ড্র করায় ক্ষুব্ধ তিনি। তাই তো অ্যাটলাস লায়ন্সদের বেছে নিলেন ম্যাচ শেষে। মিশে গেলেন মরক্কান সমর্থকদের সাথে, নেচে গিয়ে করলেন উদযাপন। কখনো হারতে চান না লিওন, তাই তো সেরা দলের সঙ্গী সবসময়। I was neutral, I didn't really care, but I'll say this. Morocco outplayed Brazil. Morocco played beautiful football today, beautiful football. So that's why you changed the team? Yeah, change the team. Whoever's winning, I'm a winner, gotta have a winning mentality, you know? ব্রাজিলের পারফরমেন্স হতাশ করেছে অসংখ্য সেলেসাও সমর্থকদের। কারো কথা নেইমার না থাকায় ব্রাজিলের এমন অবস্থা, কারো অভিযোগের তীর কোচ আনচেলত্তির দিকে। কেউ বা দেখছেন ব্রাজিলের সবচেয়ে দুর্বল দল হিসেবে। স্মরণকালের ইতিহাসে আমি বলবো এটা সবচেয়ে একটু কম নৈপুণ্যের দল, বাট সেটা হিসাব করলেও আমার মনে হয় যে আজকে খেলাটা একটু খাপছাড়া ছিল ব্রাজিলের তুলনায়। Brazil not play a very good, pretty game. আশা করি নেইমার নেক্সট টাইম খেলবে। সো আজকে আসছিলাম নেইমারের খেলা দেখার জন্য। সো আনফরচুনেটলি নেইমারকে আমরা দেখি নাই। সো উনি প্লেড ভেরি গুড। বিশ্বমঞ্চে বাংলাদেশ না থাকলেও বাংলাদেশিদের ছাড়া যেন বিশ্বকাপই হয় না। তাই তো নিউ জার্সি স্টেডিয়ামেও দেখা মিলল প্রবাসীদের। কেউ কেউ আবার বাংলাদেশ থেকেও এসেছেন এই ম্যাচ দেখতে। তাদেরও মন ভরাতে পারেনি 5 বারের চ্যাম্পিয়নরা। মরক্কো ভালো খেলেছে, এটা বলতেই হবে। আর ব্রাজিল ইজ অ্যাবসলিউটলি নট টু মাই স্ট্যান্ডার্ড এট অল। আর মরক্কোর বল মুভমেন্টটা ভালো ছিল। আমার অনেক সময় মনে হচ্ছিল খেলা দেখে মনে হচ্ছে ঢাকা মোহামেডান ওয়ান্ডার্স আর ওয়ারির খেলা দেখতেছি। কোনো ফার্স্টনেস নেই, কোনো ইয়ে নাই, কোনো লাইফ নেই খেলাতে। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল কোনোভাবেই সেমিফাইনালে যেতে পারবে না। ছোটবেলা থেকে আমরা ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছি, এখন সেটা একদম চোখের সামনে দেখা, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আজকের খেলাটা অনেক উত্তেজনাপূর্ণ ছিল, আর একটু আশা ছিল যে ব্রাজিল জিতবে, কিন্তু মানে দুই দলই সমান সমান ভাবে খেলেছে, তো আমরা জিতলে আরো ভালো লাগতো, একটু আশা হতো আর কি। ঠিক বিপরীত চিত্র মরক্কান সমর্থকদের। ড্র করে দারুণ খুশি তারা। লক্ষ্য তাদের এবার বিশ্বকাপটাকে নিজ দেশে নিয়ে যাওয়ার। আমি আজকে অনেক খুশি, কারণ আমি আসলে এক্সপেক্ট করে আসি নাই যে মরক্কো একটা মানে ম্যাচটা ড্র বা জয়ের দিকে যেতে পারে, কিন্তু পুরো ম্যাচে মরক্কো অসাধারণ খেলছে। We hope to get the semifinals like 2022. Yes, we are the 7th best team in the world. What's fantastic. You enjoyed it? Yeah, a lot. It was very, very good. Unfortunately, Morocco can gain in this match. It was great. Dima Maghreb, go Morocco, win the whole thing. প্রথম ম্যাচে ব্রাজিল হতাশ করলেও কেউ কেউ উদাহরণ টানছেন 4 বছর আগের আর্জেন্টিনার বিশ্বজয়ের ইতিহাসকে। প্রথম ম্যাচ হেরেও যে বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা। Last year Argentina lost to Saudi Arabia. There you go. Brazil tied with Morocco. You can make an equation and they can go to the 6th trophy as Hexa. Of course, always. প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিয়েছে মরক্কো। আনন্দ বেদনার বৈপরীত্যের দেখা মিলেছে এই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। আনন্দে বিভোর যেমন মরক্কান সমর্থকরা, তেমনি ব্রাজিলিয়ানরা বেদনায় কাতর। তবে দুই দলই সমতায় শেষ হওয়া ম্যাচের পরও আশা রাখছে বিশ্বকাপে অনেক দূরের পথ পাড়ি দিতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র।
এদিকে ব্রাজিল মরক্কোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিএসসির বড় পর্দায় চোখ ছিল হাজারো দর্শকের। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত মাঠের উত্তেজনায় টিএসসি দর্শকদের প্রতিটি মুহূর্ত কেটেছে রুদ্ধশ্বাসে। তবে ব্রাজিলের পারফরমেন্সে কিছুটা হতাশ সমর্থকরা। রাত ৩টা, খেলা শুরুর এখনও ১ ঘন্টা বাকি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ব্রাজিল মরক্কোর এই দ্বৈরথ যেন টিএসসিকে পরিণত করেছে এক টুকরো ফুটবল স্টেডিয়ামে। মরক্কোর প্রথম গোলের পর টিএসসি চত্বর ফেটে পড়ে উল্লাসে। মরক্কোর মোড়কে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস ছিল বাঁধনহারা। বিপরীত চিত্র হলুদ জার্সি ও পতাকায় ছেয়ে থাকা ব্রাজিল সমর্থকদের। সাময়িক হতাশার ছাপ ছিল চোখে মুখে। পরের ম্যাচ ভালো খেলবে ব্রাজিল, পরের ম্যাচে ব্রাজিল কঠিন কামব্যাক দিবে। 5 বার বিশ্বকাপ জিতলে মরক্কোর মতো টিমকে হারাতে পারে না। এটা খেলা তো বাদ দিয়ে সৌদি আরবে গিয়ে থালা বাসন মাজা উচিত। এবং যথেষ্ট সেকেন্ড হাফে ভালো খেলছে অ্যান্ড আই থিঙ্ক আমি মনে করি যে সামনের ম্যাচগুলো ব্রাজিল অত্যন্ত ভালো খেলবে। তবে সেই যাতনার স্থায়িত্ব মাত্র 11 মিনিটের। তাদের আনন্দের উপলক্ষ এনে দেয় ভিনিসিউস জুনিয়র। প্রথমে যেভাবে খেলছে লাস্ট পর্যন্ত যদি সেইভাবে খেলতে পারতো, আজকে গোলের উপর গোল খেত মরক্কো। আর আর্জেন্টিনারা, এদের তো আজকে ঘুমই হবে না। মরক্কো র্যাঙ্কিংয়ে এখন 7, গত বিশ্বকাপে 3rd পজিশনে ছিল। নিঃসন্দেহে আন্ডারডগ, তাদেরকে কখনো ছোট করে দেখবার সুযোগ নেই। নেইমারবিহীন ব্রাজিল কতটা পূর্ণাঙ্গ? দীর্ঘ 24 বছরের অপেক্ষা শেষে হেক্সার স্বপ্ন পূরণ হবে কি? প্রথম ম্যাচের পর এমন প্রশ্ন ডালপালা মেলেছে। নেইমার ছাড়া সম্ভব না, নেইমারকে খেলতেই হবে, এছাড়া হেক্সা মিশন সম্ভব না। রাত 3টা থেকে ওয়েট করছি যে খেলা দেখবো। লাস্ট ফাইনাল ব্রাজিল সাপোর্টার। আই লাভ ইউ নেইমার। তবে টানা 28 ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে পা রাখা মরক্কো যে কঠিন প্রতিপক্ষ, তাও মনে করিয়ে দিয়েছেন ফুটবল প্রেমীরা। মরক্কো যেভাবে স্টার্ট করছে ওইভাবে যদি ধরে রাখতে পারতো তাহলে মরক্কো খুবই ভালো খেলতে পারতো। আর্জেন্টিনা, আজকে ব্রাজিলের হারা দেখতে আসছি। প্রিয় দলের জয়ে কেউ উচ্ছ্বসিত, কেউ বা হতাশ। ফলাফল যাই হোক, দুই দলের সামনের ম্যাচগুলোতে ভালো খেলার প্রত্যাশা আর শুভকামনা জানিয়েছেন টিএসসিতে আর মহসিন হলের মাঠে জড়ো হওয়া ফুটবল প্রেমীরা। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জেল আপিল করেছেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার, যার শুনানি হতে পারে আজ। হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্সের শুনানিও শুরু হচ্ছে আজ। এর আগে 9 জুন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে। দুই আসামির ফাঁসির রায়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন সই করার পর যা পাঠানো হয় উচ্চ আদালতে। রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে গেল 7 জুন সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায় শনিবার বিকেলে ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যান জুলফিকার। 75 নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গের গেদে ক্যাম্পের বিএসএফ টহল দল। পরে বিজিবি বিএসএফ এর সাথে যোগাযোগ করলে তারা জানায় জুলফিকারকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে মৌলভীবাজারের বড়লেখায় বিজিবির গুলিতে ভারতীয় এক চোরা কারবারি আহত হয়েছেন। পরে তারা পালিয়ে যায়। কড়া পাহারা আর লাগাতার নজরদারিতেও থামছেই না সীমান্তে পুশিন। প্রায় প্রতিদিনই নতুন নতুন এলাকায় নারী, শিশু, বৃদ্ধকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতের বিএসএফ। কুষ্টিয়ায় 2 দিন শূন্য রেখায় মানবেতর দিন কাটছে 12 জনের। চাঁপাইনবাবগঞ্জে ব্যর্থ হয়েছে পুশ ইনের চেষ্টা। একদিকে কাঁটাতারের বেড়া, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ। সীমান্তের শূন্য রেখায় দিন কাটছে নারী, শিশু ও বৃদ্ধদের। প্রশ্ন, তাদের ঠিকানা কোথায়? মাথার উপর খোলা আকাশ, নিচে বিস্তীর্ণ ভূমি। দুই সীমানায় বিজিবি বিএসএফ এর কড়া নজরদারি। কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তের শূন্য রেখায় ভারতের বিএসএফ 12 জনকে পুশিনের চেষ্টা করে, কিন্তু বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ হয়। এখন তাদের স্থান সীমান্তের শূন্য রেখায়।
ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, বিএসএফ পাহারা করছে, আমরাও করছি, অনেকটা কষ্টের মধ্যে আছি। যে আমরা চাই যে আপনার মানে পুশিনের যে সমস্যাটা হয়েছে এটার একটা সুষ্ঠু সমাধান হোক। বিষয়টি সমাধানের শেষমেশ পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষীরা, কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই বৈঠক। আমরা বলছি যে আমরা কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ পুশিং এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না, সেই হিসাবে আমরা আমাদের অবস্থানে অনড় আছি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্তে নদীপথে 15 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, যদিও বিজিবির বাধায় তা প্রতিহত হয়। বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতে রকুনপুর সীমান্তে 2 জন পুরুষ, 8 জন নারী ও 5 শিশুকে নদীপথে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হয়। বিজিবির বাধার মুখে প্রায় 2 ঘন্টা পর বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নেয়। এবং আমাদের কাছে ফোন আছে যে রাতে 15 জনকে পুশিন করেছে ভারত। আমরা তাৎক্ষণিকভাবে এলাকার সকল জনসাধারণ এর বিপক্ষে অবস্থান নিই এবং বিজিবিকে সহযোগিতা করি। আমরা গ্রামবাসীও খুব সতর্ক অবস্থায় আছি। যদি কোনো রকম এই ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে আমরা অবশ্যই বিজিবির সাহায্য নেব। আমরা বলছি যেটা যে আসলে এই যে দুই দেশের মধ্যে যে উত্তেজনা, এটি মানে প্রশমিত হওয়া দরকার। এটি হচ্ছে G2G কথা বলা উচিত। এদিকে লালমনিরহাটের বনচুকি সীমান্তে রাতের অন্ধকারে 10 থেকে 12 জনকে পুশিনের চেষ্টা বিজিবির কড়া নজরদারিতে ব্যর্থ হয়েছে। তানিম রহমান, চ্যানেল 24। দর্শক, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জনকে পুশিন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। আমরা এ নিয়ে আরো খবর জানবো। চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন রেজাউল করিম লিটন। লিটন, এই পুশিন চেষ্টা নিয়ে আর কি খবর আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। শাকিল, আমি এখন আছি একেবারেই ভারতের সীমান্তের শূন্যরেখায় দর্শনা গেদি সীমান্তের 77 নম্বর যে মেন ফিলার, সেখানে আমি এই যেখানে কথা বলছি আমার বাম হাতে ভারত এবং ডান পাশেই বাংলাদেশ, আর পিছনে যে বিস্তীর্ণ কলাবাগান, পাটক্ষেত, সেগুলো ভারতের অংশ। তো আজকে ঠিক ভোর 4টার দিকে সীমান্তের এই পয়েন্ট দিয়ে তারা 11 জনকে বিএসএফ 11 জনকে পুশিনের চেষ্টা করে। এর মধ্যে 8 জন পুরুষ এবং 3 জন নারী ছিল। তারপরে বিজিবি সার্বক্ষণিক টহল সীমান্তে জারি রেখেছে। এই টহলের মধ্য দিয়েই তারা ভোরে, আপনি জানেন ভোরের দিকটা খুব ক্রিটিক্যাল একটা টাইম, বিশেষ করে সীমান্তের এই নিরাপত্তায় ভোরের দিকটা ক্রিটিক্যাল টাইম বলা হয়। সেই টাইমেই তারা এখান থেকে তারা পুশিনের চেষ্টা করে এবং এই মাঠ দিয়েই তারা পুশিন করে। বিজিবি যখন এই টহল পার্টি যখন জানতে পারে, তাদেরকে এখান থেকে ধরে সামনেই কাঁটাতারের বেড়া তাদের, সেখানে তারা বিজিবি বলছে যে 11 জনকে আমরা সেখানে দিয়ে এসেছি, প্রতিহত করতে সক্ষম হয়েছি। এখন সামনের যে বিস্তীর্ণ কলাবাগান, এই কলাবাগানের মধ্যে হয়তো তারা থাকলেও থাকতে পারে। তো বিজিবি বলছে তাদেরকে আমরা ঠেলে একেবারেই ভারতের কাঁটাতারে বেড়ার কাছে দিয়ে এসেছি। তার মধ্যে 8 জন পুরুষ এবং 3 জন নারী ছিল। তো এই অবস্থা, তাদের তৎপরতা কিন্তু থেমে নেই শাকিল। বিএসএফ এর তারা কিন্তু বিভিন্নভাবেই চেষ্টা চালাচ্ছে। বিজিবি, আপনি দেখছেন যে বিজিবি সার্বক্ষণিক টহলে তারা রয়েছে, তাদের গোয়েন্দা নজরদারি সহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম বিজিবির রয়েছে। এর মাঝেও বিএসএফ কিন্তু তাদের এই তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে। এটি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এটি আসলে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক একটা কৌশলগত একটা চাপ প্রয়োগ করতে তারা কিন্তু প্রয়াস চালাচ্ছে ভারত, এবং এটিকে আন্তর্জাতিকভাবে এখন মোকাবেলা করার বা আন্তর্জাতিকভাবেই এটিকে প্রতিহত করার দাবি উঠেছে। আপনি জানেন গত 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দিল্লিতে বিজিবি বিএসএফ এর যে মহাপরিচালক পর্যায়ে বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু তারা তাদের টেবিল টকে তারা মোটামুটি একটু স্বস্তির কথা বলেছিল। গ্রাউন্ড কিন্তু ভিন্ন, বাস্তব চিত্র ভিন্ন। বাস্তবে কিন্তু তারা পুশিনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তো এই অবস্থার মধ্য দিয়ে বিজিবি সার্বক্ষণিক সীমান্তে নজরদারি জারি রেখেছে, টহল জারি রেখেছে। বিজিবি বলছে যে কোনো মূল্যে এই পুশিন তৎপরতা প্রতিহত করা হবে। শাকিল। জি লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে পুশিনের সবশেষ খবর আমরা তখন জানছিলাম। দর্শক, এবার আমরা হাম পরিস্থিতির খবর জানবো। রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন সুমন বিশ্বাস। সুমন, রাজবাড়ীর কি অবস্থা জানাবেন একটু আমাদেরকে?
শাকিল, আমি এই মুহূর্তে রাজবাড়ী জেলা সদর হাসপাতালেই রয়েছি। এখানে যে হাম উপসর্গ নিয়ে যে শিশুরা এই হাসপাতালটিতে ভর্তি হয় তাদের জন্য আলাদা একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে এই মুহূর্তে 8 শিশু ভর্তি রয়েছে এবং এই 8 শিশুর মধ্যে 5 জনই কিন্তু তাদের বয়স 6 বছরের নিচে, 6 মাসের নিচে। বাকি যে 3 শিশু তাদের বয়স বেশ বেশি, 3 থেকে 5 বছর। 6 বছরের নিচে, 6 মাসের নিচে যে শিশু 5 জন রয়েছে তারা কিন্তু হামের টিকা নিতে পারেনি, কিন্তু বাকি যে 3 শিশু তারা হামের টিকা নিয়েছিল। ফলে আবার এই যে হাম উপসর্গ নিয়ে তারা হাসপাতালে এসেছে, তাদের অভিভাবকরা কিন্তু বেশ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। পাশাপাশি বলে রাখি যে রাজবাড়ী সদর হাসপাতালে যে শিশুরা হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে তাদের কিন্তু এই যে নমুনা পরীক্ষা করা হয় না, আসলে তারা প্রকৃত হামে আক্রান্ত হচ্ছে কিনা, শুধুমাত্র উপসর্গের উপর। আরেকটি বিষয়, সাথে হাসপাতালে অনেক শিশু আছে যারা বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে, তাদেরও হাম উপসর্গ থাকে, কিন্তু শয্যা সংকট সহ নানা কারণেই তাদেরকে এই হাসপাতালে ভর্তি করানো হয় না। ফলে এই যে তথ্যের উপর নির্ভর করে রাজবাড়ী যে কি পরিমাণ শিশু হামে আক্রান্ত হচ্ছে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করে বলা যায়নি। তবে এই চিকিৎসা যারা নিয়েছে জানুয়ারি থেকে পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতালে, সেটির পরিমাণ প্রায় 3 শতাধিক। আর যারা গুরুতর একটু বেশি অসুস্থ হচ্ছে তাদেরকে ফরিদপুর বা ঢাকায় কিন্তু রেফার করা হচ্ছে। তবে যে শিশুরা এখানে ভর্তি হচ্ছে তাদের অভিভাবকরা যেটি বলছে যে এখানে যদি নমুনা পরীক্ষা করা সম্ভব হতো তাহলে হাম আসলে কতজন আক্রান্ত হচ্ছে সে বিষয়টি নিশ্চিত করে জানা যেত। আর অভিভাবকদের মধ্যে এই হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক একটি ক্ষোভ রয়েছে, কারণ এখানে কিন্তু চিকিৎসক সংকট এই হাসপাতালটিতে প্রায় 90 ভাগ। ফলে সঠিক চিকিৎসা পাচ্ছে না, পাশাপাশি শয্যা সংকটও রয়েছে, তাদেরকে এই যে মেঝেতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। সবকিছু মিলিয়ে এই জেলাবাসী যেটি বলছে যে এই সদর হাসপাতালের যে অবস্থা তাতে এখানে শিশু বা বয়স্ক যারাই আসুক তাদেরকে চিকিৎসা সেবা নিতে গেলে ভোগান্তি পোহাতে হয় অনেক বেশি। আমরা সকাল থেকেও এসে যেটি দেখছি যে এখানে যারা চিকিৎসা সেবা নিতে এসেছে তাদেরকে কিন্তু পর্যাপ্ত এখানে তাদেরকে চিকিৎসা সেবা এবং নিতে হচ্ছে। পাশাপাশি হাসপাতালটি কিন্তু প্রচুর পরিমাণে অপরিচ্ছন্ন। এ ছিল রাজবাড়ী থেকে হাম পরিস্থিতির খবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে আমরা হাম পরিস্থিতির খবর এতক্ষণ জানছিলাম। অন্যান্য প্রসঙ্গ, প্রস্তাবিত বাজেট সাধারণের পক্ষে, কিন্তু একটি দল বিরোধিতার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। কক্সবাজারের চকরিয়ায় সমাবেশে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে পাতলিক খালের পুনঃখনন ও 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কক্সবাজার থেকে আশিকিন প্রিন্সের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে রাতে যোগ দেন বিএনপি আয়োজিত জনসভায়। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনে উন্নীত করার। এই রাস্তার কাজ আমরা ইনশাআল্লাহ দ্রুতই হাত দেব। প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট জনগণের পক্ষে। ঘোষণা দেন তা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তনের। এই বাজেট পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। একটি দল বাজেটের বিরোধিতার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে উল্লেখ করে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জনগণের শাসনের এই চলার পথকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেছে কক্সবাজারবাসী। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশ এবং জনগণের কল্যাণে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। নেওয়া হয়েছে জনকল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপ। এর আগে পাতলি খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেন সরকার প্রধান। পরে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, মানুষের পাশে না দাঁড়িয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে বিরোধী দল। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা।
মানুষকে বিভ্রান্ত করা। ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন শেষে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। এছাড়া পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার সফরে জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেন সরকার প্রধান। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, কক্সবাজার। কক্সবাজারে বাজেট ও বিরোধী দলকে নিয়ে প্রধানমন্ত্রী অসত্য কথা বলেছেন বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের লালদিঘি ময়দানে তিনি বলেন, নতুন স্বৈরতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। সমাবেশে 11 দলের নেতারা হুঁশিয়ারি দেন, বাধ্য করলে সরকার পতন আন্দোলনে নামার। গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে 11 দলের এই সমাবেশ, যাতে অতিথি ছিলেন জোটের শীর্ষ নেতারা। বাজেট সহ সার্বিক দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে অভিযোগ করে নেতারা হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না আসলে পতন আন্দোলনে যাবে বিরোধী দল। তারা কথায় কথায় খালি কার্ডের ঘোষণা দেয়। মনে রাখবেন, ওই বঙ্গবন্ধুর বাকশাল টিকে নাই, কার্ড বন্ধুর টাকশালও টিকবে নাই। সেই অতীত থেকে যদি আপনারা না শেখেন, তাহলে বুঝতে হবে আপনারা বদলান নাই, আপনাদের খাসলত বদলায় নাই। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেটা বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। এলডিপি প্রধান অলি আহমেদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী কুপরামর্শ নিচ্ছেন, তাই গণবিরোধী কর্মকাণ্ড করছেন। বাজেট নিয়ে সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ, আর তার মন খারাপ দেখে বিরোধী দলেরও মন খারাপ বলে মন্তব্য করেন এনসিপি প্রধান। প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। আগে ঘর সামলান, তারপরে বাইরের কথা চিন্তা করেন। ইন্দুর তো আমার ঘরে, যে ইন্দুররা সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য দিল্লি ভিজিট করেছে। সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি নতুন স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। প্রধানমন্ত্রীর কক্সবাজারে রাখা বক্তব্যকে অসত্য বলেও অভিযোগ করেন তিনি। ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের এসেন্স, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কি আছে? অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? সমাবেশে 70% মানুষের গণরায়কে মেনে নিয়ে তা বাস্তবায়নের দাবি জানান 11 দলের অন্যান্য নেতারা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকারদের অবমাননা করেছে ছাত্র শিবির। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদল নেতা কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই সময় সংগঠনের নেতারা অভিযোগ করেন, ধর্ষণ, নারী নির্যাতন সহ ঘৃণ্য অপরাধে জড়িত শিবির। মিছিল থেকে আরও বলা হয়, 5 আগস্টের পর দেশ জুড়ে বিভিন্ন প্রোপাগান্ডা ও মব উস্কে দেওয়ার পেছনে জামায়াতের আমিরের সম্পৃক্ততা রয়েছে। যে সকল জামাত ইসলামের এমপি রয়েছে, সেই সংসদ সদস্যবৃন্দ সহ সবাই এক যুগে গতকাল বলেছে, দেশে নাকি ঘুমের কালচার আবার পুনরায় শুরু হয়েছে। এ ধরনের নেতৃত্ব কি করে মহান জাতীয় সংসদে অবতীর্ণ হয়, যারা প্রতিনিয়ত তাদের সোশ্যাল মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। মিথ্যাচার, নোংরামি এবং মবকে উস্কে দেওয়ার মতো ঘটনা প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি। আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, এরপরও বাতিল করা হয়েছে তাদের লাইসেন্স। নরসিংদীতে এই কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এই যে আদ্দিন হাসপাতাল
কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়ে দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর জামাতের লোকেরা বলে যে এটা নাকি বেইনসাফ হয়েছে, মানে ও বেটাও জামাত করে।